আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সামরিক শক্তির অবস্থান এবং সেন্ট মার্টিন নিয়ে মায়ানমারের পরিকল্পনা কী, মায়ানমারের জান্তা সরকারের বর্তমান অবস্থা কী এবং আরাকান আর্মিদের অবস্থান কী এবং রোহিঙ্গাদের নিয়ে কি করবে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের সামরিক অবস্থান এত পিছিয়ে কেন, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য কতটা হুমকি স্বরূপ, বা মায়ানমারের থেকে বাংলাদেশের জনসংখ্যা 3 গুণ বেশি হওয়া সত্ত্বেও কেন তাদের থেকে সামরিক শক্তিতে বাংলাদেশ এতটা পিছিয়ে, এত বছরেও কেন মায়ানমারের থেকে বাংলাদেশ সামরিক শক্তি পিছিয়ে থাকলো, বা এত বছর বাংলাদেশের সরকাররা, বাংলাদেশের যারা সরকার ছিল তারা বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি কেন করে নাই, এসব বিষয়ে আজকে জানতে পারবেন। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন যে প্রতিবেদনটা ভারতের প্রকাশ করেছে তা কতটা সত্য সেটা আপনারাই বুঝতে পারবেন। বাংলাদেশের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ, যদিও তারা এটা প্রকাশ করেছে যে হিসাবেই করুক, কিন্তু সেটা বাংলাদেশের জন্য পজিটিভ। বাংলাদেশের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত, তারা বাংলাদেশের ভুলগুলো ধরিয়ে দিচ্ছে। ভারতের সাথে তুলনা করা যাবে না, কারণ ভারত বিরাট দেশ, তাদের অর্থনৈতিক অবস্থা ভালো, তাদের জনসংখ্যা বেশি, ভারতের সাথে কোনোভাবে তুলনা করা সম্ভব না। ভারতে গিয়ে থাকবে, এটাই স্বাভাবিক, তারা সব দিকে এগিয়ে থাকবে, তাদের সাথে তুলনা করা সম্ভব না। কিন্তু যারা আমাদের সাথে ছোট বা মায়ানমারের মতো দেশ, এত বছরেও যারা যুদ্ধ বিগ্রহ, তাদের কোনো বৈদেশিক আয় নাই, তারা কোনো কিছু করতে পারে না, সামরিক বাজেট আমাদের সাথে অনেক অনেক কম, তারপরেও তাদের সামরিক শক্তি বাংলাদেশের চাইতে অনেক বেশি। সেজন্য কে দায়ী? বাংলাদেশ সরকার। তাহলে এত বছর কীগুলো? রোহিঙ্গা সংকট গত 10 বছর যাবৎ শুরু, তখন থেকেই বোঝা উচিত ছিল যে মায়ানমার যে কোনো সময় বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, তারপরেও কেন এই সমস্যার সমাধান হয় নাই? এসব প্রশ্নের উত্তর আপনারা খুঁজতে থাকেন। তো বাংলাদেশ কতটা হুমকির মুখে আছে এই আরাকান আর্মির জন্য, কারণ ইন্ডিয়ার একটা দায়বদ্ধতা আছে, তাদের একটা জাতিসংঘ আছে, তারা বিভিন্ন দেশের সাথে জবাবদিহি করতে পারে, বা তাদের একটা কিছু করলে তারা লিগ্যালি ওয়েতে আসতে হবে। কিন্তু মায়ানমার কিন্তু একটা সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসী দেশ বলা চলে, তারা 12 মাস যুদ্ধ থাকে, কিন্তু তাদের কিন্তু কোনো বুক পিট নাই বা তাদের কোনো দায়বদ্ধতা নাই, তারা যা খুশি তাই করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের উচিত ছিল বিগত 10 বছরে মায়ানমারের সাথে সামরিক শক্তি অনেক পরিমাণে বৃদ্ধি করা, কারণ তারা 10 বছর যাবতীয় বাংলাদেশ বর্ডারে গুলি চালায় আসতেছে, কিন্তু সেই ব্যাপারে তা বাংলাদেশ সরকার কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশ সরকার যে আর্মি যেগুলো ব্যবস্থা করছে বা যেগুলোর সামরিক বাজেট করছে, আমার মনে হয় দেশের জনগণকে মারার জন্য এগুলো যথেষ্ট ছিল, কিন্তু বহির্বিশ্বের সাথে তাদের যুদ্ধ করার মতো কোনো অবস্থান তারা তৈরি করে নাই। ঠিক আছে, তাহলে দেশের জনগণকে মারার জন্য তারা সামরিক বাজেটটা করছে বা সামরিক শক্তিগুলো বৃদ্ধি করছে। বহির্বিশ্বের জন্য, বহির্বিশ্বের হুমকির থেকে দেশকে বাঁচানোর জন্য তারা কতটুকু সক্ষম, এটা আপনারাই বলবেন। তো থাকুন, দেখতে থাকুন, আজকের কমেন্টে বিস্তারিত জানতে পারবেন যে আসলে বাংলাদেশের অবস্থানটা কী অবস্থায়। রিয়েলিটি মাইনে নিতে হবে, ঠিক আছে? বাস্তবতার কাছে কল্পনার কোনো বেল নাই, মেশিনের কাছে মনের কোনো বেল নেই, মেশিনের মেন। ঠিক আছে, থাকেন, আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন যে আসলে প্রতিবেদনটা কি হচ্ছে। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ আর শান্তিতে নেই। মোহাম্মদ ইউনুস ভারতকে নিয়ে কতটা সময় দেবেন, তার থেকে বেশি সময় এখন দিতে হচ্ছে তাকে মায়ানমার বার্মিজ সীমান্ত নিয়ে। সেখানে ইতিমধ্যে এমন কিছু ঘটনা ঘটে গেছে যে ঘটনা তার শিরোপীড়ার কারণ শুধু নয়, রাত জাগারও কারণ হচ্ছে। কেন বলছি জানেন? সেন্ট মার্টিন দ্বীপ, যে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে অনেক কাহিনী শোনা গেছে, সেই সেন্ট মার্টিন দ্বীপ তাকে আরাকানরা এবার নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইছে। তার ভূগোলটা আপনাদের দেখিয়েছিলাম কয়েকদিন আগে, যে একদিকে বার্মিজ সীমান্ত অর্থাৎ মায়ানমার সীমান্ত, আর অন্যদিকে চট্টগ্রাম ফালি হয়ে নেমে এসছে, তার মধ্যে দিয়ে একটা নাফ নদী, সেই নাফ নদী দিয়ে সমস্ত যান চলাচল করতো বাংলাদেশের, সেগুলোই শেষ পর্যন্ত গিয়ে পৌঁছতো ওই সেন্ট মার্টিন দ্বীপে। সেন্ট মার্টিন দ্বীপ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ট্যুরিজম স্পট, মাছের ব্যবসা আছেন, বহু মানুষ ওখানে বসবাস করেন। দীর্ঘদিন ধরে এটা নিয়ে বাদবিসংবাদ ছিল যে সেন্ট মার্টিন দ্বীপ কার হাতে থাকবে, বাংলাদেশ না মায়ানমার। শেষ পর্যন্ত দু দেশের মধ্যে একটা ফয়সলা হয় বহু বছর আগে, সেন্ট মার্টিন দ্বীপ পরবর্তীকালে চলে যায় বাংলাদেশের অধীনে। ট্যুরিজম স্পট হিসেবে খুব অত্যন্ত কোরাল দ্বীপ হিসেবে চিহ্নিত ছিল, ফলত স্বাভাবিকভাবে
সেই ট্যুরিজমের একটা স্পট ছিল, সেই ট্যুরিজমের স্পটে মানুষ যাওয়া আসা করতো এবং চট্টগ্রামের মানুষরাও যাওয়া আসা করতো। বাংলাদেশ তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ এই সেন্ট মার্টিন দ্বীপটার উপর রেখেছিল। এবার এই সেন্ট মার্টিন দ্বীপের দিকে কেন লক্ষ্য আরাকান আর্মিদের, অর্থাৎ বার্মিজদের, যে এই মুহূর্তে বার্মা যারা কন্ট্রোল করছেন বা মায়ানমার যারা কন্ট্রোল করছেন, তাদের কেন লক্ষ্য? আমি সেটা খুব সংক্ষেপে আপনাদের কাছে বোঝাবো। দেখুন, এতদিন এর মধ্যে বাঁধলো গোল কেন মায়ানমার, আমি সেইটাকে আপনাদের কাছে ব্যাখ্যা করব। খুব সংক্ষেপে ব্যাখ্যা করে মূল টেক্সটে যাব। সেটা হচ্ছে মায়ানমার যে বার্মিজ জায়গা, মানে বার্মিজ পূর্বতন বার্মা, বর্তমানে মায়ানমার, সেই মায়ানমারে একটা যুদ্ধ চলছিল। সেখানে একটি জুন্টা সরকার ছিল, অর্থাৎ মিলিটারি সরকার ছিল। সেই মিলিটারি সরকারটা ভারত বিরোধী সরকার হিসেবে চায়না ব্যাকিং করেছিল এবং তারা ক্ষমতায় ছিল। তার বিরুদ্ধে ক্রমাগত রাখাইন প্রদেশের এই আরাকান আর্মি তারা সংঘবদ্ধ হচ্ছিল, যে আস্তে আস্তে সংঘবদ্ধ হয়ে শেষ পর্যন্ত 40,000-এর উপর তারা সেনা তৈরি করেন। এবং এই আরাকান আর্মির পেছনে শোনা যায় যে ভারত সরকারের সম্পূর্ণ ব্যাকিং দীর্ঘদিন ধরে ছিল, যেহেতু চীন মায়ানমারের মূল মিলিটারি সরকারকে ব্যাকিং করছিল। আরাকানদের ব্যাকিংটা ভারত সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। আরাকানরা প্রচণ্ড সমৃদ্ধ, বিদ্রোহী একটা সেনাবাহিনী, কিন্তু তারা প্রচণ্ড সমৃদ্ধ, অর্থে, সামরিক অস্ত্রে সাংঘাতিকভাবে। আমি সেই তথ্যটা আপনাদের কাছে দেবো। তাদের এর আগে একটা ঘটনা আপনাদের বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে, যখন এই জুন্টা সরকার তার একটা স্ট্র্যাটেজি নিয়েছিল যে এই আরাকানদের গ্রোথটাকে আটকানোর জন্য রোহিঙ্গাদের, তার আগে বলিনি, আরাকান আর্মিরা কিন্তু সাংঘাতিকভাবে রোহিঙ্গা বিরোধী, এবং এই রোহিঙ্গারা একটা বড় সংখ্যক পপুলেশন আছে মায়ানমারে। তো সেইখান থেকে জুন্টা সরকার, চীন ব্যাক্ট যে সরকার, সেই সরকার এই রোহিঙ্গাদের চট্টগ্রামে টেম্পোরারি বাসস্থানের জন্য পাঠিয়ে দেয় বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে। অর্থাৎ মায়ানমারের যে মিলিটারি সরকার, তাদের সঙ্গে বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলে বহুদিন আগে যে টেম্পোরারি কিছুদিনের জন্য আপনারা রাখার ব্যবস্থা করুন, তাদের আমরা নিয়ে আসবো, কেন আরাকানরা খুব বাড়াবাড়ি করছে। তাদের স্ট্র্যাটেজিটা ছিল যে ডান দিকে জুন্টা সরকার, বাঁ দিকে চট্টগ্রামে রোহিঙ্গারা, যদি আরাকানদের শত্রু রোহিঙ্গাদের যদি বসিয়ে রাখতে পারি, মাঝখানে নাফ নদী, ছোট একটা নদী, লম্বাতে অনেকটা, কিন্তু 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 3 কিলোমিটার রেঞ্জের নদী, সেই নদীটা, সেখানে ফলে স্বাভাবিকভাবে আরাকানরা কিন্তু দমবন্ধ করার একটা পরিস্থিতিতে পড়ে যাবে। সমস্যাটা যেটা হয়ে গেল, আরাকানরা ক্রমশ শক্তিশালী হওয়াতে এবং ভারত সরকারের স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে আরাকানরা প্রচণ্ড শক্তিশালী হওয়াতে ফলত শেষ পর্যন্ত জুন্টা সরকারের পতন হতে চলেছে। সেটা সময়ের অপেক্ষা। প্রায় 80 থেকে 85% এরিয়া এখন ইমিডিয়েটলি আরাকানদের হাতে দখলে রয়েছে। আর যে জুন্টা সরকার, চীন ব্যাক জুন্টা সরকার, চায়না কোনো কারণে সেখান থেকে কিছুটা পিছিয়ে গেছে, বুঝতে পারছি যে আরাকানদের সঙ্গে জুন্টাদের ব্যাকিং করেও কিছু করতে পারবে না। ইতিমধ্যে আরও প্রায় 4 লক্ষ রোহিঙ্গা, ওই 8 লক্ষ রোহিঙ্গা এই মুহূর্তে আপনার সমস্ত চট্টগ্রাম, কক্সবাজার বিভিন্ন অঞ্চলে আছে। এবার এদের ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল জুন্টা সরকারের, মায়ানমারের, কিন্তু তারা ফিরিয়ে তো নিতে পারছে না। মধ্যখানে পড়ে গেছে আরও 4 লাখ রোহিঙ্গা, যে 4 লাখ রোহিঙ্গাকে এইবার জুন্টা সরকার চাইছে চট্টগ্রামে যদি পাঠিয়ে দেওয়া যায়, তাহলে ওদিক থেকে আরেকটা চাপ আরাকান বাহিনীর উপর হবে, কিন্তু সেটা করতে পারছে না। ইতিমধ্যে এখন যা অবস্থা, মায়ানমারের বিভিন্ন প্রদেশে এই রোহিঙ্গারা তাড়া খাচ্ছেন। গতকালই বলেছি, এক শ্রেণী রোহিঙ্গাদের জলে ভাসিয়ে দিচ্ছে, এক শ্রেণী রোহিঙ্গারা সারেন্ডার করছে, আর এক শ্রেণী রোহিঙ্গারা একদম নির্দিষ্ট এরিয়ার মধ্যে তাদের বন্দি করে রেখে দিচ্ছে এই আরাকান বাহিনী। এবার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ কী করবে? নাফ নদী তো বন্ধ করে রেখে দিয়েছে, এবং আরাকানদের লক্ষ্য হচ্ছে যে রোহিঙ্গারা যেহেতু চট্টগ্রামে আছে, চট্টগ্রামের দিকে ক্রমশ তারা শক্তি বৃদ্ধি করছে। তাদের দীর্ঘ লম্বা যে সীমান্ত আছে, সেইখানে কিন্তু তারা ক্রমাগত তাদের লোকজনকে সংঘবদ্ধ করছে। এই পরিস্থিতিতে তারা যে কোনো সময় চট্টগ্রামে ঢুকতে পারে, সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। গতকালই আপনাদের বলেছিল। এর সঙ্গে অ্যাডিশনাল যে পয়েন্টটা ডেভেলপ করেছে, যেটা আজকে আপনাদের কাছে উল্লেখ করি, যে সেন্ট মার্টিন দ্বীপ একদম নিচের দিকে, মানে যেখানে চট্টগ্রাম ফালি হয়ে নেমে গেছে মায়ানমার বর্ডার, সেখান দিয়ে নাফ নদী মাঝখান দিয়ে নেমেছে, সেই নদী দিয়ে থেকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা একটা জার্নি হচ্ছে ওই সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপটা 8 স্কোয়ার কিলোমিটার একটা দ্বীপ, বেশ কিছু মানুষ, বাংলাদেশের মানুষ বসবাস করেন। এইটাকে টার্গেট করছে কিন্তু এখন আরাকান আর্মি, অর্থাৎ আরাকান আর্মিরা বাংলাদেশকে ক্রমশ কোণঠাসা করতে করতে সেন্ট মার্টিন দ্বীপটাও বাংলাদেশের কাছ থেকে নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তার কারণটা হচ্ছে বেসিক্যালি যে তোমরা এন্টায়ার রোহিঙ্গা যারা আছে, রোহিঙ্গা ব্যাকিংটা বন্ধ করো। বাংলাদেশ সরকার কিন্তু
মোহাম্মদ ইউনূসের সরকার রোহিঙ্গাদের ব্যাকিং করে রাখছে, কারণ তাদের সেই ফোর্সটা লাগবে। কিন্তু এই জনবসতির আর্থিক চাপটা কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকারকে নিতে হচ্ছে, অর্থাৎ এই রোহিঙ্গারা যারা এই চট্টগ্রাম কক্সবাজারে থাকছে। এরকম একটা কঠিন ভজকট পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তার মধ্যে আরাকানরা বুঝতে পারছে যে মোহাম্মদ ইউনূসের সরকার এখন রোহিঙ্গাদের পুরোপুরি সাপোর্ট ব্যাকিংটা দিচ্ছে। ফলত আরাকানরা এখন টার্গেট করছে সেন্ট মার্টিন যে দ্বীপটা, যে দ্বীপ নিয়ে অনেক বাগবিতণ্ডা চলেছিল এক সময় মায়ানমারের সঙ্গে বাংলাদেশের, এই দ্বীপটার নিয়ন্ত্রণটা ক্রমশ আস্তে আস্তে নিয়ে নেওয়া। কারণ এখন এই দ্বীপে খাবার দাবার যাওয়া বন্ধ, ওষুধ যাওয়া বন্ধ, সেখানকার মানুষ কীভাবে বেঁচে আছে কেউ জানে না। এই পরিস্থিতিতে আরাকান আর্মি ঠিক করেছে যে সেখানে আলটিমেটলি তারা নিজেরা ফোর্স ডিপ্লয় করবে। এবং এখানেই মোহাম্মদ ইউনূসের সরকারের আতঙ্ক শুরু হয়েছে যে এই মুহূর্তে আরাকানদের মিলিটারি শক্তি যা, তাতে ওই সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে মারপিট করাটা আমাদের পক্ষে, বাংলাদেশ আর্মির পক্ষে কিছুতেই সম্ভব নয়। যেখানে ভারত বিদ্বেষ জড়িয়ে ভারতের 4200 কিলোমিটার সীমান্তে আমরা লড়াইয়ের প্রস্তুতি নিয়ে রেখেছি, সেখানে আমরা কী করে করব? এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে মোহাম্মদ ইউনূস কিন্তু তার গর্তে পাটা পড়ে গেছে। আরাকান আর্মিরা কিন্তু পরিষ্কার ভারত সরকারের সঙ্গে সৌহার্দ্যের সম্পর্ক রাখতে চান, অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন। ওদিকে জুন্টা সরকার পড়ে যেতে পারে, ওদিকে রোহিঙ্গারা ত্রাসে কাঁপছেন যারা চট্টগ্রামে রয়েছেন। নাফ নদী পুরোপুরি জলযান বন্ধ, ট্যুরিজম বন্ধ, এক্সপোর্ট বন্ধ। সমস্ত জায়গা থেকে মায়ানমার কিন্তু ক্রমাগত আরাকান আর্মি তারা বাংলাদেশ সীমান্তটাকে একদম ব্লক করে দিয়েছে। আমি এই সংক্ষেপে ঘটনাটা বললাম, এটা বোঝা খুব কঠিন, কেন এটা নিয়ে পড়াশোনা করলে তবে বোঝা যায়। আমি শুধু আপনাদের কাছে একটা তথ্য দিয়ে আজকের এই প্রতিবেদনটাকে সাম আপ করবো, তাহলে বুঝতে পারবেন যে কতটা মায়ানমারের মানে যারা বিদ্রোহী মিলিটারি গোষ্ঠী রয়েছে, যারা জুন্টা সরকার, যে মূল সরকার, সেই মূল সরকারকে চ্যালেঞ্জ করে প্রায় 80 থেকে 85% এরিয়া দখল করে নিয়েছে। আমি একটু তথ্যভিত্তিক কয়েকটা বিশ্লেষণ আপনাদের সামনে পেশ করব। দেখুন, মায়ানমার পূর্বতন বার্মা, সেখানে পপুলেশন কত? শেষ পাওয়া তথ্য অনুযায়ী সেখানকার পপুলেশন হচ্ছে 5,57,232। 5,57,232, অর্থাৎ 6 কোটির কাছাকাছি মায়ানমার পূর্বতন বার্মার বাসিন্দা। এই পূর্বতন বাসিন্দা, এই 5,57,232 যেখানে বাসিন্দা, তার পাশে রয়েছে বাংলাদেশের সীমান্ত। সেই বাংলাদেশের জনবসতি কত একটু শুনি। শেষ পাওয়ার তথ্য অনুযায়ী 16,98,28,911। 16,98,28,911। তার মানে আমি রাফ অ্যাভারেজ ধরে নিচ্ছি, বার্মার বাসিন্দা, নাগরিক বাসিন্দা হচ্ছেন 6 কোটি, আর সেইখানে দাঁড়িয়ে এখানে বাংলাদেশের বাসিন্দা হচ্ছে 17 কোটি। প্রায় 3 গুণ বাসিন্দা নেওয়া বাংলাদেশ সামরিক শক্তিতে অনেকটা এগিয়ে থাকার কথা, স্বাভাবিক যুক্তিতে। কতটা এগিয়ে আছে আমি খুব ছোট্ট কয়েকটা তথ্য দিই, তাহলে বুঝতে পারবেন। লাস্ট গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স, যেটা সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রশক্তির মিলিটারি ইকুইপমেন্টস কতটা আছে সেটার একটা ইন্ডেক্স হিসেবে বিবেচিত হয়, এবং অথেন্টিক ইন্ডেক্স। পরিস্থিতি যা, সে তো বলছি যে সেন্ট মার্টিন দ্বীপের দিকে বাংলাদেশের আর্মি পেনিট্রেট করবে, যাবে, এরকম একটা পরিকল্পনা ছিল, কিন্তু সেটা কিন্তু ব্যাগিয়ে দিয়েছে এই মুহূর্তে। অর্থাৎ মোহাম্মদ ইউনূস সাহস করছে না সেন্ট মার্টিন দিকে যাওয়ার। কোনো রকমে মানুষের ভাগ্য ছেড়ে দিয়েছেন, কপালে যা আছে দেখা যাক, কিছুদিন অপেক্ষা করি। এখনই যদি মায়ানমারের সঙ্গে যুদ্ধ লেগে যায়, তাহলে তো আমরা সমস্যার সংকটে পড়ব। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আপনাকে বলছি, সেই গ্লোবাল ফায়ার ইন্ডেক্স বলছে যে মায়ানমার এই মুহূর্তে সারা পৃথিবীর, শুনলে চমকে যাবেন, সামরিক শক্তিতে তার অবস্থান হচ্ছে 35 নম্বর জায়গায়, আর বাংলাদেশ সেখানে রয়েছে 37 নম্বর জায়গায়। 6 কোটির মায়ানমার পজিশন হচ্ছে 35th প্লেস, আর 17 কোটির বাংলাদেশ সেখানে হচ্ছে 37তম স্থানে। মিলিটারি কত আছে জানেন মায়ানমারে? প্রায় 1.5 লক্ষ। এই 1.5 লক্ষ আবার এখন ভেঙে গেছে, স্প্লিট হয়ে গেছে, অনেকটা চলে এসছে আরাকান আর্মির দিকে, জুন্টা সরকারের প্রায় পতনের দোরগোড়ায় যখন দাঁড়িয়ে। বাংলাদেশের সেখানে আছে 1,63,000, হওয়া উচিত ছিল 3 গুণ, কিন্তু আছে 1,63,000। ফলে মিলিটারিলি বাংলাদেশ বেশ কিছুটা উইক পজিশনে আছে। প্রতিরক্ষা বাজেটে বাংলাদেশ কিন্তু অনেকটা এগিয়ে, যেহেতু চুরি সেখানে বেশি হয়। প্রায় 699 কোটি মার্কিন ডলার হচ্ছে বাংলাদেশের মিলিটারি বাজেট, আর মায়ানমারে হচ্ছে মাত্র 270 কোটি মার্কিন ডলার। এইখানে মায়ানমার অনেকটা পিছিয়ে, আর্থিক কন্ট্রোল রিজার্ভেশন তাদের আছে বলে। বিমান বাহিনী কত আছে একটু আইডিয়া দিই, যে মায়ানমারের বিমান বাহিনীর সংখ্যা হচ্ছে 293। শুনলে চমকে যাবেন, 293 এর মধ্যে যুদ্ধ বিমান আছে 58টা। সেখানে বাংলাদেশ 3 গুণ জনসংখ্যা নিয়েও বিমান বাহিনী আছে 216, মানে 293 মায়ানমার, বাংলাদেশের হচ্ছে 216। যুদ্ধ বিমান যেখানে মায়ানমারের আছে 58টা, সেখানে যুদ্ধ বিমান বাংলাদেশের আছে 44টা। কতটা পিছিয়ে চিন্তা করুন, 3 গুণ জনসংখ্যা নিয়ে। হেলিকপ্টার কতগুলো আছে? মায়ানমারের আছে 80টা, বাংলাদেশের আছে 73টা। মায়ানমারের 80টা,
বাংলাদেশের আছে 73টা, 3 গুণ থাকার কথা। ট্যাঙ্ক কত আছে একটা তথ্য দিই। ট্যাঙ্ক আছে মায়ানমারে আছে 700, আর বাংলাদেশের আছে 320। কোনো ধারে কাছে আছে বলুন তো? 3 গুণ জনসংখ্যা নিয়ে বাংলাদেশের ট্যাঙ্ক হচ্ছে 320, সেখানে মায়ানমারের ট্যাঙ্ক হচ্ছে 700। সামরিক যান আছে এইখানে বাংলাদেশ এগিয়ে, অর্থাৎ প্রচুর গাড়ি সামরিক যান। বাংলাদেশের আছে 13,100, সেখানে মায়ানমারের আছে 8,000। কামান কত আছে? মায়ানমারে আছে 2,000, যার মধ্যে 215টি স্বয়ংক্রিয়, আর সেখানে বাংলাদেশের আছে 464। যেখানে মায়ানমারের 2,000, সেখানে বাংলাদেশের আছে 464। ধারে কাছে নেই। মিলিটারিলি কতটা বাংলাদেশ উইক, মোহাম্মদ ইউনূসের সরকার ভারতের কাছে কত বড় থাপ্পড় খেতে পারে, এগুলো আমি বলছি মায়ানমারের সঙ্গে তুলনা করছি। ভারতের সঙ্গে তুলনা তো এর আগে করেছি, ছেড়েই দিন। মোবাইল রকেট প্রজেক্টর মায়ানমারে আছে 580টা, 580। বাংলাদেশের আছে 71টা। 580-র সঙ্গে বাংলাদেশের 71। নৌজাহাজ বাংলাদেশের কটা আছে জানেন? 190টা। তার মধ্যে যুদ্ধজাহাজ হচ্ছে 145টা, 190-এর মধ্যে। আর মায়ানমারে আছে 362টা জাহাজ, নৌজাহাজ, তার মধ্যে 238টা হচ্ছে যুদ্ধজাহাজ। কোনো ধারে কাছে তুলনায় এসে কতটা এগিয়ে রয়েছে মায়ানমার, চিন্তা করুন। জনসংখ্যা 1/3 থাকা সত্ত্বেও। সাবমেরিন আছে বাংলাদেশের 2টো বঙ্গোপসাগরে, আর মায়ানমারের আছে 3টে। কারুর কাছেই বিমানবাহী রণতরীটা কিন্তু নেই। আমি সামগ্রিকভাবে এই তথ্যটা দিয়ে আমি আপনাদের কাছে যেটা বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি যে মায়ানমার 1/3 জনসংখ্যা নিয়েও আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বাংলাদেশের থেকে অনেকটা এগিয়ে আছে মিলিটারিলি। ফলে মোহাম্মদ ইউনূসের সরকারের এখন ক্যালকুলেশন হচ্ছে এই মুহূর্তে মায়ানমারের সঙ্গে যদি যুদ্ধে বাংলাদেশ যদি যুক্ত হয়ে যায়, তাহলে দাঁড়িয়ে হারবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের সামনে দেখবেন যে চট্টগ্রাম আলাদা করে দিচ্ছে আরাকানরা, সেন্ট মার্টিন দ্বীপ হাত ছাড়া হয়ে যাবে। সমস্ত আর্মি ভারতের সীমান্ত থেকে নিয়ে গিয়ে ওই চট্টগ্রাম এবং আরাকানদের সঙ্গে মোকাবিলা করতে নামতে হবে। ওদিকে রোহিঙ্গাদের চাপ, এই 8 লক্ষ রোহিঙ্গা এখন বাংলাদেশের মানে চট্টগ্রাম, কক্সবাজার এইসব অঞ্চলে বসে আছেন। এরা এবার বাংলাদেশের মধ্যে ঢুকে পড়বেন। তারা খাবারের জন্য, অর্থের জন্য ভারত সরকার বর্ডার সিল করে দিয়েছে, কিছুতেই কোনোভাবে গলতে পারবে না। তাহলে তারা যাবেন কোথায়? ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস এখন হাত পাচ্ছেন বিদেশি রাষ্ট্রের কাছে আর্থিক সহায়তার জন্য। জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, ভারত বিদ্বেষ তো ছড়িয়ে দিয়ে এক শ্রেণীর মানুষকে খেপিয়ে দিয়েছেন, কিন্তু মায়ানমারের সঙ্গে যুদ্ধ লড়তে পারছেন না। সেন্ট মার্টিন দ্বীপ হাতছাড়া হওয়ার একটা উপক্রম তৈরি হয়েছে। চট্টগ্রামে অবস্থা কঠিন, নাফ নদী পুরো বন্ধ। পরিস্থিতিটা ত্রাহি ত্রাহি রব মোহাম্মদ ইউনূসের। আমি আজকে সামগ্রিকভাবে মায়ানমারের সঙ্গে বাংলাদেশ সরকারের মিলিটারি সাজসজ্জাটার একটা তুলনা টানলাম এবং তুলনা টেনে দেখালাম একটি দুটি ক্ষেত্রে বাংলাদেশের সংখ্যাটা মায়ানমারের থেকে বেশি, কিন্তু প্রত্যেকটাতে 2 গুণ 3 গুণ তাদের ইকুইপমেন্টস। তার কারণটা কি জানেন? বার্মিজরা বা মায়ানমাররা দীর্ঘদিন ধরে খুব অল্প বয়স থেকে ট্রেনিং দিয়ে বাচ্চা ছেলেদের যুদ্ধের প্রস্তুতি তারা নিয়ে রাখে। কেন? বিভিন্ন পাহাড় রয়েছেন একদিকে চীনের ব্যাকিং ছিল, এখন ভারতবর্ষের ব্যাকিং আরাকান আর্মিদের পাশে চলে গেছে। আরাকান আর্মিরা আবার জুন্টার সরকারের মিলিটারিটা ভেঙে ছারখার করে দিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করে দিয়েছে। আমি কিছুদিন ধরে বলছি আপনাদের 40,000 আরাকান আর্মি, কিন্তু আজকে যা রিপোর্ট পেলাম সংখ্যাটা অনেক বেশি, যেটাই কিন্তু আলটিমেটলি মোহাম্মদ ইউনূসকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেবে। আর এই কঠিন পরীক্ষার মধ্যে যদি সেন্ট মার্টিন দ্বীপটা হাতছাড়া হয়, কী করবেন মোহাম্মদ ইউনূস? ভারতের বিদ্বেষ ছড়াচ্ছেন আপনি, আলটিমেটলি ভারত সরকার আপনার 1 কিলোমিটার জায়গাও দখল করেনি। কিন্তু আরাকান আর্মি ইতিমধ্যেই চট্টগ্রামের বিস্তীর্ণ বেশ কিছুটা অঞ্চলের মধ্যে ঢুকে আছে, লাস্ট যা রিপোর্ট পেয়েছি। এবং নাফ নদী ব্লকড, ওদিকে সেন্ট মার্টিন দ্বীপ যাবো বলছে। তৈরি হন মোহাম্মদ ইউনূস, ভারত বিদ্বেষ ছড়াতে থাকুন, মিথ্যে কথা বলতে থাকুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই মায়ানমারের কাছেই বোধহয় আপনার প্রাণভোমরা লুকিয়ে আছে, যেটা যে কোনো সময় একটা বড় সংকটের মধ্যে বাংলাদেশকে ঠেলে দিতে পারে।